Hello students, welcome to the online page of Sheikh Di Abdullah Mullah School and College. This is me, your Minara ma'am, going to present a class for the students of class 9. Students, as we have not got the new edition of these books, we could not continue the class from the beginning of the unit or lesson. So this is going to be the inauguration class of the textbook of class 9. Students, you have already got some classes from some other teachers. They have already taken some more lessons from other. As we have seen the new edition, we have faced that there is included a new unit named Father of the Nation. স্টুডেন্টস নতুন এডিশনের এই বইটাতে আমরা দেখেছি একটা নতুন ইউনিট অ্যাড হয়েছে। যারা নাকি বই পেয়েছো এরই মধ্যে তোমরা জেনে গিয়েছো প্রথম ইউনিট হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্টের জন্যে ফাদার অফ দ্য নেশন। বাংলাদেশ কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন বঙ্গবন্ধু শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। সো এই ইউনিটের উপর একটা লেসন তো থাকা ম্যান্ডেটরি, আই থিঙ্ক স্টুডেন্টদেরকে জানতে হবে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু, হোয়াট ইজ দ্য কানেকশন, আমরা প্রপারলি যেন পাই। এরই মধ্যে হয়তো দেখেছি আমরা প্রত্যেকটা বইয়ের মধ্যেই ফাদার অফ দ্য নেশন নিয়ে কিছু না কিছু তথ্য আমাদেরকে দিয়েছে। টু নো দ্য হিস্ট্রি প্রপারলি উই নিড টু রিড অল দিস টেক্সট নিয়ে তারপর ইউনিটস। সো স্টুডেন্টস, এরই মধ্যে তোমরা দেখেছো ইউনিট 1-এই আমাদের আছে ফাদার অফ দ্য নেশন। বরাবর যে কথাটা আমি তোমাদেরকে বলে থাকি, টেক্সট বুক পড়ার বিকল্প কিছুই নেই। ভালো ইংলিশ পড়তে গেলে তোমাকে ভালো টেক্সট বুক পড়তেই হবে। টেক্সট বুক ভালো করে পড়ে সেগুলোর ওয়ার্ড মিনিংগুলো প্রপারলি জেনে অ্যান্ড দেন সেগুলোর সিনোনিম অ্যান্টোনিমগুলো জানা বাধ্যতামূলক। অ্যান্ড দেন তোমাদেরকে আর যেটা করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচে আছে সেটা দিয়ে আমাদেরকে জানা খুবই জরুরি। সো স্টুডেন্টস, লেটস গো টু এনজয় দ্য টেক্সট বুক ফার্স্ট। আমরা জানি, ছবিতে দেখতেই পাচ্ছি বঙ্গবন্ধুর সেই ঐতিহ্যবাহী ছবি, যেটা দেখেই মানসপটে বেসে ওঠে ইতিহাসের কথা। এখানে লেসন 1, ইন দিস বিগিনিং আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1-এর লেসন 1 কোনটা দিয়ে শুরু করেছে সেটা দেখতে পাই। ইউনিট 1 লেসন 1, বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971। বঙ্গবন্ধু ফ্যামিলি ইন 1971। অ্যাকচুয়ালি এই ইতিহাসগুলো আমাদের সবারই প্রপারলি জানা উচিত। 1971-এ বঙ্গবন্ধুর ফ্যামিলির কন্ডিশনটা কেমন ছিল, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্যাট ফ্যামিলি। যেহেতু পলিটিক্যাল লিডারদের সবসময় একটা আতঙ্ক থাকে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের লাইফটা এজিটেটেড হয়, সেটা আমরা এটা পড়বো, জানবো এবং প্রেক্ষাপটগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব। প্রত্যেকে প্রপারলি বইটাকে খুব মনোযোগ দিয়ে পড়বা, স্পেল বাউন্ড হয়ে যাবা গল্পের মধ্যে, যেন খুব ভালো বুঝতে পারো। কোনো গল্পকে এনজয় করতে হলে সেই গল্পের ভিতরটাই ঢুকে যেতে হয়। তো এখানে আমরা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন উই ক্যান সি 2 পিকচার্স ইন দ্য টেক্সট বুক। বঙ্গবন্ধু বসে আছে তার ফ্যামিলির সঙ্গে, এটা মাইট বি তার ফ্যামিলি, বাবা মায়ের সঙ্গে তার বসা, অ্যান্ড দেন এটা হচ্ছে ওনার ছেলে মেয়েদের সঙ্গে বসা। তো বিগিনিং তোমরা একটু খাতা কলম নিয়ে যদি বসো তাহলে ওয়ার্ড মিনিংগুলো আমি যা বলবো তোমরা পাশাপাশি লিখে নিতে পারো। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই টেক্সট বইটার সাথে নিয়ে বসেছো, আই হোপ। অ্যান্ড লেটস গো টু রিড দ্য টেক্সট। It was the night of 25 March 1971. এটা ছিল 25শে মার্চ, 71 সালের 25শে মার্চের রাতের একটা সময়। There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road, Nong 32 throughout the day. তো এটা ছিল
32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যেন একটা এক্সট্রা নীরবতা ছিল। সেই 25শে মার্চ 71 সালের সে একটা সময়ের কথা বলা হচ্ছে, একটা রাতের কথা বলা হচ্ছে। বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বাসাটা ছিল সেখানে 4-5টা যেন স্তব্ধ নীরবতা কাজ করছে, এরকম একটা এনভায়রনমেন্টটা যেন একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স কুড অ্যাপ্রিহেন্ড মানে দ্যাট সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন। বঙ্গবন্ধু এবং সে সময় 71 সাল, আমরা তো যুদ্ধ অবস্থা জানি, দেশের পরিস্থিতি ভালো না সে সময়। নেতা যেহেতু, তার তো অনুমানটা অন্যরকম থাকবে। 25শে মার্চ তার যেন অনুমান হচ্ছিল কিছু একটা ট্র্যাজিক ঘটতে যাচ্ছে, এরকমটা তার অনুমান হচ্ছিল। তিনি মনে করছিলেন, তার পরিবারও যেন এইসব আন্দাজ করতে পারছিলেন, দিস সামথিং ট্র্যাজিক ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। ওকে স্টুডেন্ট, দেখো এরই মধ্যে গান শুটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি, শহরের মধ্যে গোলাগুলি লেগে গেল। অ্যান্ড দেন Bangabandhu's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. এরই মধ্যে বঙ্গবন্ধু পুত্র বড় ছেলে শেখ কামাল, যিনি নাকি বাহিরে গিয়েছিলেন ব্যারিকেড তৈরি করার জন্য, পাকিস্তানি বাহিনীরা যাতে অ্যাটাক করতে না পারে সেই ব্যারিকেড তৈরি করার জন্য, যারা নাকি এলোপাথারি ইনডিসক্রিমিনেটলি মানে এলোপাথারি সে রাতে গুলি ছোড়াছুড়ি শুরু করছিল, তাদের ব্যারিকেড তৈরির জন্য তিনি ছিলেন বাহিরে। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু এ সেফার প্লেস ফর দ্য নাইট। তো সে রাতে তার যে ফিমেল থাকে ডিসাইডেড করলো যে মেয়েগুলোকে বাসার থেকে বের করে একটা সেফ নিরাপদ জায়গায় রাখা দরকার, যদি কোনো রকম অ্যাটাক হয়ে যায় তারা যেন একটু, কারণ মেয়েদের তো একটু নড়তে চড়তে একটু সমস্যা বিভিন্ন রকম থাকে, পুরুষের মতো তো এতটা হয় না, সেজন্যে ভেবেছে তাদেরকে একটা সেফ জোনে রেখে নিলে তাদের জন্য ভালো হবে। তো এটা ভাবলো অ্যান্ড for the night, and he gave their responsibility to his son-in-law Mr. Wazid Mia. Wazid Mia কে সে দায়িত্বটা দিল। ওয়াজেদ মিয়া কি আমাদের প্রাইম মিনিস্টারের হাজব্যান্ড, ওনাকে দিল যে তুমি নিয়ে তাদেরকে একটা সেফ জায়গায় রেখে আসো। Bangabandhu's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at Road Nong 15, Dhanmondi for that night. সে রাতের জন্যে সে সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখনকার তো বঙ্গবন্ধুর কন্যা, তিনি অসুস্থ ছিলেন, এক্সপেক্টিং বেবির প্রেগন্যান্ট ছিলেন তিনি, তখন বাবু হবে এরকম একটা প্রেগন্যান্সি সিচুয়েশনে ছিলেন। তখন তার বোন শেখ রেহানা এবং ফরিদা আরেকজন কাজিন নামে তাদেরকে ধানমন্ডির 15 আরেকটা বাসায় সে রাতের জন্য নিয়ে দিয়ে আসলো যেন সেফ থাকে। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেইড উইথ হিম। সবাই মোটামুটি এদিক ওদিক সেটেল করার পর বেগম মুজিব বঙ্গবন্ধুর সঙ্গে রয়ে গেলেন। অ্যান্ড দেন জাস্ট বিফোর মিডনাইট, ঠিক মধ্যরাতের কিছুক্ষণ আগে, বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জোহর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগাং বায়া ওয়্যারলেস। তখন বঙ্গবন্ধুর নির্দেশে মিস্টার জোহর আহমেদ চৌধুরী চিটাগাং ওয়্যারলেস থেকে কী করলো, স্বাধীনতার ডিক্লারেশনটা দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল। অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট, সে রাতের অন্ধকারে, দ্য পাকিস্তান আর্মি সারাউন্ডেড, চারদিকে বেষ্টন করে ফেললো। সে রাতে যখন ডিক্লারেশনটা হলো চট্টগ্রাম বেতার থেকে, তখন পাকিস্তান আর্মিরা সারাউন্ডেড, চারদিকে বেষ্টন করে ফেললো হিজ হোম, তার বাড়িঘর, অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম। তখন দেখা গেল এলো পাথারি গুলি ছোড়া শুরু করলো বঙ্গবন্ধুর বাড়ির। তারপর দ্য সিচুয়েশন এজিটেটেড, সিচুয়েশনটা তো একদম কী করলো, একদম উত্তেজিত একটা অস্থির একটা পরিস্থিতিতে পড়ে গেল তিনি। দ্য সিচুয়েশন এজিটেটেড বঙ্গবন্ধু মাচ, এই পরিস্থিতিটা, চারপাশে গোলাগুলি, ওনার বাড়ির আশপাশটা যেন এলোপাথারি গুলির বন্যা ছুড়ে যাচ্ছে, এরকমটা দেখে তিনি তো অস্থির হয়ে গেলেন, উত্তেজিত হয়ে গেলেন। and asked them to stop, এবং বললেন থামো, তোমরা থামো। but soon he was instructed to get ready to go with them. সব আর্মিরা এসে তো চারপাশটা ঘিরে ফেললো এবং বলল আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।
বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস। বেগম মুজিব তো একজন স্মার্ট লেডি ছিলেন, উনি তো ওনার পলিটিক্যাল হাজব্যান্ডের সব সিচুয়েশনটাকে বুঝতেন খুব প্রপারলি, এবং তিনি বুঝতে পারতেছিলেন তাকে এখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। তাৎক্ষণিক তিনি বঙ্গবন্ধুর যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু ব্যাগের মধ্যে অ্যারেঞ্জ করে দিয়ে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, যখন বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হলো, চলে গেলেন তিনি, হি ওয়াজ অ্যাট এ লস, তিনি একটু হতাশ হয়ে গেলেন। দ্যাট হোয়াট টু ডু অ্যান্ড হোয়ার টু গো উইথ হার চিলড্রেন, ভাবতেছেন এই মুহূর্তে আমি কি করব, আমার বাচ্চাদের নিয়ে কোথায় যাব, একটা সিচুয়েশন, মানে অস্থির একটা সিচুয়েশন। হাউএভার, বিং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার, যাই হোক উনি অ্যাকচুয়ালি খুবই ওয়াইজ একজন লেডি ছিলেন, তাৎক্ষণিক ডিসিশন নিতে পারতেন। যদিও সিচুয়েশনটা একটু হতাশাব্যঞ্জক, তথাপি উনি সেখান থেকে একটু শক্তি সঞ্চয় করলেন। হাউএভার, বিং এ সাপোর্টিভ ওয়াইফ of the great leader, all through her life she soon pulled up her mental strength, মানে সারা বছর তো তিনি শক্তির সঙ্গে সব কিছুকে মোকাবেলা করেছেন, সাহসের সঙ্গে বুদ্ধিমত্তা দিয়ে, বঙ্গবন্ধুর সাথে থেকে থেকে উনিও অনেক সাপোর্ট দিয়েছেন ওনাকে। তো সেখানে তিনি মানসিক শক্তিটাকে আবার সঞ্চার করলেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, কিন্তু পরিবেশটা, বাচ্চারা একদিকে আছে, হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয়েছে, আর্মিরা নিয়ে গিয়েছেন, কোথায় নিয়ে গিয়েছেন সেটাও তিনি জানেন না। এই পরিস্থিতিতে যুদ্ধ চলাকালীন সারাটা সময় যেন একটা উদ্বিগ্নতার মধ্যে ওনার কেটেছিল। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, বেগম মুজিব হ্যাড টু লিভ হাউস নং 32, 32 নং বাড়িটা তাকে ছেড়ে দিতে হয়েছিল, উইথ হার চিলড্রেন, ওনার বাচ্চা কাচ্চা সহ, অ্যান্ড আদার মেম্বার্স অফ হার হোম, ওনার বাড়ির অন্যান্য সদস্য সবাইকে নিয়ে 32 নম্বর বাড়িটা ছেড়ে যেতে হয়েছিল। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস, পরবর্তী কয়েক মাস, they moved from one shelter to another in search of a safer place. যারা রাজনীতির সঙ্গে জড়িত ওইসব ফ্যামিলিগুলোর এরকম সিচুয়েশনে, দেশের অস্থির সিচুয়েশনে খুবই নাজুক কঠিন সময় পার করতে হয়। বঙ্গবন্ধু পরিবার তো এতটা স্বনামধন্য ছিলেন, ওনাদের তো আরও বেশি পরিস্থিতি খারাপ। তখন সেই কয়েকটা মাস এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, কোথায় গেলে একটু সেফ থাকা যাবে সে চেষ্টা করছিলেন তার পরিবার। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস, এসব জায়গাগুলোতে থাকার সময়, সাম পিপল কেম ফরওয়ার্ড, কিছু কিছু মানুষ এসেছিল, কেম ফরওয়ার্ড টু হেল্প, কিছু মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। ওয়াইল সাম রিফিউজ টু গিভ দ্যাম শেল্টার ফর ফেয়ার অফ দেয়ার ওন সেফটি, আবার কেউ কেউ ভয় পেয়ে গিয়েছিল, বঙ্গবন্ধুর এই পরিবারকে যদি আমি শেল্টার দিই আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হব, একটা আমরা হয়ে যাব, সেজন্য তারা কেউ কেউ রিফিউজও করেছিল। When their provision ran short, Sheikh Kamal, who had already joined the Liberation War, came to them in disguise and delivered some money. যখন তাদের এই সিচুয়েশনটা শেষ দিকে মানে চলছিল, যখন চলছিল, তখন ছদ্মবেশে কে আসলো, শেখ কামাল এসেছিল, তাদের সঙ্গে কিছু তাদের প্রয়োজনীয় টাকা পয়সা খাবার দাবারের ব্যবস্থা করে গিয়েছিলেন। সো ফার দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার ইগনোরেন্ট অ্যাবাউট বঙ্গবন্ধুজ কন্ডিশন। 71 সালে সেই দিনগুলোতে ওনার ছেলেরা যুদ্ধক্ষেত্রে আছে, বঙ্গবন্ধু কোথায় আছে, বাচ্চা অন্যান্যদেরকে নিয়ে কে ফজিলাতুন্নেসা মা যেন এদিক ওদিক ঘুরছেন, মানে কেমন একটা অবস্থা। তখন কিন্তু কেউই জানে না বঙ্গবন্ধু কোথায় আছে, তার পরিস্থিতি কী, কোন সিচুয়েশনে তিনি আছেন। সাডেনলি দে কেম টু নো দ্যাট হি ওয়াজ অ্যালাইভ, হঠাৎ একটা নিউজ আসলো যে হ্যাঁ উনি আছেন, জীবিত আছেন, এরকম একটা নিউজ আসলো। অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান, এবং ওনাকে পাকিস্তান নিয়ে যাওয়া হয়েছে। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স, এরই মধ্যে যখন একটু নিউজ পেলেন যে হ্যাঁ বঙ্গবন্ধু জীবিত আছেন, পাকিস্তানে আছেন, তখন মনের মধ্যে একটু মনে হয় সাহস সঞ্চার করলেন, এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে উনি কন্ট্যাক্ট রাখতে থাকলেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি, কিন্তু শীঘ্রই ধানমন্ডি হাউস নং 18 বাই দ্য পাকিস্তানি আর্মি, শীঘ্রই কী করলো, পাকিস্তানি আর্মিরা ধানমন্ডি 18 নম্বর বাড়িতে তাদেরকে নিয়ে গেলেন। অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট, এবং বাড়িটাকে কিসের আওতায় রাখলো, একটা কারাবদ্ধ সিচুয়েশনে, যে তাদেরকে সবসময় নজরবন্দি থাকবে, এই বাড়িতে কে গেলো কে আসলো, এরকম একটা বাড়িতে ওনাদেরকে রেখে দেওয়া হলো। হাউএভার
people would come to their home with valuable information in disguise of vendors. তো এরই মধ্যে ওই বাড়িটা তো হচ্ছে একটা কয়েদখানার মতো রাখা হয়েছিল, নজরবন্দি করে রাখা হয়েছিল। যারাই আসতো ছদ্মবেশে আসতো, বিভিন্ন সবজি বিক্রেতা হিসেবে আসতো, এরকম এসে এসে ইনফরমেশনগুলো আদান প্রদান করতো। তারপর অলসো সাম উড থ্রো পিসেস অফ ওয়েস্ট পেপার উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন রিটেন অন দ্যাম। তো বললাম না, সবজি বিক্রেতা বা কোনো রকম এরকম সেজে সেজে আসতো এবং ইনফরমেশন ওনাদেরকে পাস করে যেত। ইন দ্য মান্থ অফ মের সময়, দ্য সেম ইয়ার, সেই বছরই, মানে 71 সালেরই তো সেই ঘটনা, মে মাসের কথা। তখন কিন্তু যুদ্ধরত দেশে কিন্তু যুদ্ধ চলছে। সেই সিচুয়েশনে পাকিস্তান আর্মি সেট ফায়ার অন বঙ্গবন্ধু's টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। সেটা হচ্ছে ঘটনা ওই দিককার বঙ্গবন্ধুর যে জন্মস্থান টুঙ্গিপাড়া, সেখানে ওনার বঙ্গবন্ধুর বাবা মায়ের সামনে যেন আগুন লাগিয়ে দিয়েছিল একটা প্লেসে। এ ইয়াং ম্যান ফ্রম দ্য ভিলেজ প্রোটেস্টেড দ্য এভিল ডিড। এই মন্দ কাজ কেন করেছে তার একটা প্রতিবাদ করেছিল একজন ইয়াং যুবক, অ্যান্ড ওয়াজ শুট ডেড। এবং কেন সে প্রতিবাদ করলো, তাকে সেখানেই স্পট ডেড, সে মারা গেল, তাকে গুলি করে হত্যা করে ফেলা হলো। Both parents of Bangabandhu fell in October and were admitted to the PG hospital. তখন এই যে সিচুয়েশনটা দেখে বঙ্গবন্ধুর বাবা মা দুজনেই অসুস্থ হয়ে গেলেন, ওনাদেরকে পিজি হাসপাতালে তখন ভর্তি করানো হলো। বেগম মুজিব and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. তো বেগম মুজিব এবং তার ফ্যামিলির অন্যান্যদেরকে সপ্তাহে 2-3 দিন তাদেরকে দেখতে, সপ্তাহে 2-3 বার তাদেরকে দেখতে যেতে পারবে। দ্যাট মিনস বঙ্গবন্ধুর বাবা মাকে দেখতে যেতে পারবে, এরকম একটা অনুমতি দেওয়া ছিল। হাউএভার দ্যাট ক্রিয়েটেড দ্য অপরচুনিটি। এই যে পিজি হাসপাতাল যাওয়া আসার যে সুযোগটা পেল, তার পরিবার যে 2-3 দিন সপ্তাহে যেতে পারবে, সিচুয়েশনটা মানে এই পরিস্থিতিতে যেতে পারবে, তো সেই সিচুয়েশনে তারা এই অপরচুনিটিটাকে কাজে লাগালো কিভাবে দেখো। হাউএভার that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. এই পরিস্থিতিতে ফাঁকে ফাঁকে তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একটা লিঙ্ক তৈরি করে ফেললো। বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড। বেগম মুজিব তো অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত একজন। সেই সিচুয়েশনে কার না দুশ্চিন্তা হবে, দুশ্চিন্তা তো হবেই। অ্যাবাউট দ্য চিলড্রেন, বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। স্পেশালি হার ডটার, বিশেষ করে ওনার কন্যা শেখ হাসিনাকে নিয়ে, বিকজ অফ হার হেলথ কন্ডিশন। কারণ শেখ হাসিনা তখন প্রেগনেন্ট ছিলেন, তো সেই মুহূর্তে তাকে নিয়েই বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বেগম মুজিব। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina. কিন্তু পাকিস্তানি সেসব লোকেরা কিন্তু এক ফ্যামিলিটাকে ছত্র ভঙ্গ করে রাখার সিচুয়েশন ছিল, মানে একজন আরেকজনের সঙ্গে লিঙ্ক করতে দিত না খুব একটা। When she was admitted to hospital, হাসপাতালে ভর্তি, কিন্তু মেয়ের সঙ্গে দেখা করতেও দিত না। মিস্টার ওয়াজেদ মিয়া, দ্যাট মিনস আমরা ওয়াজেদ মিয়াকে জানি, উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট বাংলাদেশের অ্যান্ড দেন শেখ হাসিনার হাজব্যান্ড। And Bangabandhu's second son, Sheikh Jamal, accompanied Sheikh Hasina to the hospital. তখন ওয়াজেদ মিয়া এবং শেখ জামাল শেখ হাসিনাকে নিয়ে হাসপাতালে গেল, ডেলিভারি টাইম হয়ে গেছে তার। বঙ্গবন্ধুর ইয়াঙ্গেস্ট সিস্টার, তার যে ছোট মেয়ে, বঙ্গবন্ধুর ছোট মেয়ে, প্রিটেন্ডিং, ভান করে, প্রিটেন্ড মানে ভান করা, টু বি এ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, একজন হসপিটাল অ্যাটেন্ডেন্ট মানে নার্স সেবিকা টাইপের একজন ভান করে, এন্টার দ্য হসপিটাল অ্যান্ড লুকড আফটার হার নিস, তার ভাগনাকে তখন দেখাশোনা করত। শেখ হাসিনা ওয়াজ ব্লেসড উইথ এ বেবি বয় অন 27 July, who was later named সজীব ওয়াজেদ জয়। তো এরই মধ্যে শেখ হাসিনা, আমরা বুঝতে পেরেছি ওনার একটা ছেলে বাবু হয়েছিল 27 জুলাই এবং পরবর্তীতে তার নামকরণ করা হয়েছিল আমাদের এখন তো আমরা সবাই চিনি সজীব ওয়াজেদ জয়কে, ওয়াজেদ জয়। As the Pakistan army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. এরই মধ্যে শেখ জামালও যখন এত সব থ্রেট এদিক ওদিক থেকে উপায়ন্তর না দেখে তিনিও কি করলেন,
মুক্তিযোদ্ধাদের সঙ্গে গিয়ে কি হয়ে গেলেন, যুক্ত হয়ে গেলেন। ফাইনালি দ্য ভিক্টোরি ডে অ্যারাইভড। এত সব ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছিল এই ফ্যামিলিটাকে, ফাইনালি অবশেষে সেই বিজয়ের দিনটা এসেছিল। দেয়ার ওয়াজ জয় এভরিহোয়ার, সব জায়গায় যেন আকাশে বাতাসে আনন্দের উল্লাস বেশি বেড়াচ্ছিল। বাট বঙ্গবন্ধু's ফ্যামিলি ওয়াজ ইয়াট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি। তাদের যে ইয়ের মধ্যে রাখা হয়েছে, আন্ডার দেয়ার প্রভিশন, তাদের আন্ডারে রাখা হয়েছিল পাকিস্তানি আর্মিদের, তাদের বাড়িটাকে যে একটা প্রিজনের মতো করে রাখা হয়েছিল, তার আন্ডার থেকে তারা তখনও মুক্তি পায়নি। দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস ওয়ার স্টিল corroding Bangabandhu's house and firing at people rushing over their chanting জয় বাংলা। তখন সিচুয়েশনটা এমন প্রায় জয় নিশ্চিত হয়ে গেছে, মানুষ জয় বাংলা স্লোগান দিলেই দেখা যায় এলোপাথারি তাদেরকে গুলি ছুটতো, মারতো, এরকম একটা সিচুয়েশন তখনও। দ্য ইনভিগোরেটিং স্লোগান অফ বাঙালিজ, যেটা নাকি বাঙালির প্রাণের সত্তার এক স্লোগান জয় বাংলা। বাট দে ফ্লিড দ্য নেক্সট মর্নিং হোয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলি। কিন্তু পরবর্তীতে কী করলো, বাট দে ফ্লিড দ্য নেক্সট মর্নিং হোয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলিটাকে রক্ষা করতে আসলো যখন আর কি। শেখ জামাল রিটার্ন হোম ইন দ্য আফটারনুন হোয়াইল শেখ কামাল রিটার্ন হোম ইন দ্য নেক্সট ডে। পরবর্তীতে যুদ্ধ তো শেষ, এক একজন পর্যায়ক্রমে বাসায় আসতেছিল। নেভারথেলেস দ্য বিগেস্ট অ্যাংজাইটি অফ দ্য ফ্যামিলি পারসিস্টেড। তাছাড়া একটা বড় ধরনের উদ্বিগ্নতা কিন্তু ফ্যামিলির মধ্যে রয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু ওয়াজ ইয়াট টু বি রিলিজড ফ্রম পাকিস্তানি প্রিজন। পাকিস্তানের জেলখানা থেকে তো বঙ্গবন্ধু তখনও মুক্তি পায়নি। অ্যান্ড দে ডিড নট নো when that great moment would arrive and how। কিন্তু তারা বুঝতেও পারছিলেন না, ওনারা বুঝতেও পারছিলেন না যে কখন, কোন দিন সেই দিনটা আসবে যে উনি জেল থেকে মুক্তি পাবে, আসবে কি, এরকমটা একটা অ্যাংজাইটি তখনও ছিল, দেশ স্বাধীন হয়ে গেছে তথাপি। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের ফাদার অফ দ্য নেশনের প্রথম লেসন, বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971। 1971-এ বঙ্গবন্ধুর ফ্যামিলির যে সিচুয়েশনটা হয়েছিল সেই দিনগুলোর, মানে যুদ্ধরত অবস্থায় দেশ যখন যুদ্ধ করছিল, দেশের সমগ্র মানুষ, তখন তার ফ্যামিলির কন্ডিশনটাকে এইখানে আমরা পেয়ে গেলাম। এবং প্রত্যেকটা আরেকটু ব্যাটার মনে হয় জানতে পেরেছি লেখার মাধ্যমে, যেটা মুখে মুখে এখন শুনতাম, বিভিন্ন রকমভাবে শুনতাম, এখন প্রপারলি মনে হয় আমরা সঠিক ইনফরমেশনটা এখান থেকে নিতে পারবো। অ্যান্ড দেন স্টুডেন্ট, তোমরা যা বুঝেছো, যা বুঝতে পারো নাই, আরেকবার তুমি তোমার মতো করে রিডিং পড়ো। আর কিছু শব্দার্থের মিনিং আমরা যেমন লিখতে পারি, যেমন কি আছে, শব্দে ছিল এজিটেটেড, যেমন ছিল, দেখো একটা শব্দ পেয়েছিল তোমরা, এজিটেট। এটা আমাদের যে কি শব্দ, এজিটেট মানে ভার্ব। আমি যেটা বলি, তোমরা টেক্সট পড়বা, শব্দার্থগুলোকে অর্থ জানবা, তারপর এটার সিনোনিম অ্যান্টোনিমটা জানবা, অ্যান্ড দেন এটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটা জানবা। এভাবে যারা ইংলিশ টেক্সট বুককে পড়ে যাবে তাদের আর ইংলিশ গ্রামারের মানে অনেকাংশই তোমরা বুঝতে পারবে, কারণ সেন্টেন্স প্যাটার্ন থেকেই গ্রামার বোঝা হচ্ছে সবচেয়ে সহজ হয়। তো আমি কিছু শব্দ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যা তোমরা পরবর্তীতে এইভাবে প্রত্যেকটা ইউনিট লেসনকে যদি ফলো করো, আমি তো অবশ্যই বলতে পারি তোমাদের ভোকাবুলারির স্টকটা খুব ভালো হবে, ভোকাবুলারি স্টোর ভালো হবে, অ্যান্ড দেন তোমরা তো ইংলিশ বেশ গড়গড় করে লিখে ফেলতে পারবা। টেক্সট বুকের বিকল্প নেই, অল দ্য টাইম এটাই মাথায় রাখো এবং টেক্সট বুককে ভালো করে পড়ো। যেমন তোমরা যেমন এটা এজিটেট শব্দের অর্থ কি, উত্তেজিত বা অস্থির হওয়া, উত্তেজিত বা অস্থির হওয়া। তো এটার যদি আমরা সিনোনিমটা যাই, সিনোনিমটাই যদি যাই কি আসবে এবং অ্যান্টোনিমটা কি আসবে, তুমি দেখো এটা হতে পারে কি, ডিস্টার্ব আসতে পারে, অথবা রাউজ আসতে পারে, এই টাইপের সিনোনিম আসতে পারে। এই অ্যান্টোনিম কি, মানে বিপরীতার্থ
যেটা হচ্ছে শান্ত প্রকৃতি, উত্তেজিত যেটা না সেটা হতে পারে। তারপরে দেখো অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড মানে কি, এটাও ভার্বে আছে, এটা হচ্ছে বুঝতে পারা, আশঙ্কা করা, আশঙ্কা করা বা বুঝতে পারা, বুঝতে পারা। অ্যান্ড দেন এটার কি আসতে পারে, মানে আন্ডারস্ট্যান্ড দিতে পারি আমরা বিকল্প শব্দে, আন্ডারস্ট্যান্ড দিতে পারি। অ্যান্ড দেন এটার বিকল্পটা কি আসতে পারে, আমরা তো অবশ্যই বুঝতে পারি বুঝতে না পারা, মিসআন্ডারস্ট্যান্ড, বুঝতে না পারা যেটাকে বলবো। তারপরে ডিক্লারেশন, তোমরা দেখো বইয়ের মধ্যে দেখে নাও ডিক্লারেশন, ডিক্লারেশন তো অবশ্যই নাউন, ডিক্লারেশন যে নাউন, যে কোনো ওয়ার্ড যখন শন হয় তখন সেটা নাউন হয়ে যায়, আমরা জানি। এটা কি, ঘোষণা দেওয়া, ঘোষণা। প্রোক্লেমেশন, আমরা এটা সমার্থকে নিতে পারি প্রোক্লেমেশন, প্রোক্লেমেশন। আর এটা অপোজিটে যেতে পারে রিফুটেশন। আরেকটা যেমন এক্সপেক্ট, এক্সপেক্ট, এক্সপেক্ট তো অবশ্যই ভার্ব, আশা করা, অনুমান করা, প্রত্যাশা করা, প্রত্যাশা, অনুমান, এক্সপেক্ট, প্রত্যাশা করাটাই লিখি। এক্সপেক্ট, এন্টিসিপেট আনতে পারি আমরা, এন্টিসিপেট, অনুমান করা। ডিসরিগার্ড, ডিসরিগার্ড। অ্যান্ড দেন আরও কিছু শব্দ আসতে পারে, যেমন হাউস অ্যারেস্ট, এখানে ছিল হাউস অ্যারেস্ট। হাউস অ্যারেস্ট মানে কি, এটা তো নাউন, নতুন শব্দ আমাদের এখানে এসেছে গৃহবন্দী, যেটা গৃহবন্দী, হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারকে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। তো হাউস অ্যারেস্ট আমরা কি পেতে পারি, প্রোটেক্টিভ, কাস্টোডিতে থাকা, কাস্টোডি বা প্রোটেক্টিভ থাকা, প্রোটেক্টিভ। স্টুডেন্টস নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, কাস্টোডি, প্রোটেক্টিভ থাকা। অ্যান্ড দেন ইনডিসক্রিমিনেটলি কি হতে পারে, এভাবে দেখতে পারো, ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলিটা কি আসতে পারে, নির্বিচারে, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, নির্বিচারে, বিচার বিশ্লেষণ ছাড়া যে কাজ করা হয়, নির্বিচারে। এটাকে আমরা কি র্যান্ডমলিও নিতে পারি, র্যান্ডমলি। অল দিস, এভাবে তোমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডকে স্টুডেন্ট তোমরা জেনে যাও, কোয়াইটনেস, নীরবতা, সার্ভান্ট, প্রভিশন মানে কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান, প্রভিশনটা আমি লিখে দিব, প্রভিশন, প্রভিশনটা এটা ডেফিনেটলি নাউন, আর এটা হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগদান, প্রয়োজনীয় জিনিসের যোগদান, এরকম। সো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের যে টেক্সট ইউনিটটা আমরা পড়লাম, এটা আশা করি মোটামুটি তোমরা বাংলাটা বুঝতে পেরেছ। এখন এই রিলেটেড
যেই এমসিকিউগুলো থাকবে, অ্যান্ড দেন আমরা এর মধ্যে জানি কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। থাকবে আমাদের হচ্ছে প্রথমেই 60টা এমসিকিউ, তোমাদের বইয়ের মধ্যে একাধিক প্র্যাকটিস থাকবে। তোমরা যারা টেক্সট বুককে খুব যত্ন করে শব্দার্থগুলোকে ভেঙে ভেঙে পড়বা, তোমাদের যেরকম এমসিকিউ আসুক না কেন প্রবলেম হবে না। অ্যান্ড দেন কিছু কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন থাকবে। এখানে যদি গল্পটাকে আমি প্রপারলি জানি, যে কোনো কোশ্চেন আসুক আমি ঘুরিয়ে লিখতে পারবো, যদি আমার কিছু দক্ষতা থাকে কিভাবে কোশ্চেনকে অ্যান্সার করতে হয়। কোশ্চেন অ্যান্সার করতে গেলে একটা ব্যাপার তোমরা খেয়াল করবা, যে কোশ্চেন থেকে কিন্তু আমার 30% না 50% অংশ চলে আসে। অনেক সময় এমন হয় কোশ্চেনটা থেকে 80% ইনফরমেশন আমি নিতে পারি, অ্যান্ড দেন যেটা চাচ্ছে কি জানতে চেয়েছে ওই কথাটুকুকে কোশ্চেনের পাশে আমরা কোনো প্রিপোজিশন দ্বারা যুক্ত করে প্রপার একটা সেন্টেন্স তৈরি করলেই আমার কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। স্টুডেন্ট, কোশ্চেন থেকে কোশ্চেনের অ্যান্সারকে অনেকাংশে নিয়ে আসা যায়। তোমরা একটু মনোযোগ দিয়ে কিছু প্র্যাকটিস করতে থাকো, তাহলে তো আমরা তো আসলে শিক্ষাটা তো এরকমই অল্প অল্প করে মধু সংগ্রহের মতো করতে হয়। মানুষে তো আর একবারে শিখে যায় না কোনো কিছুই। তো এমসিকিউ থাকবে 60টা, যা বললাম এই টেক্সটগুলো থেকে থাকতে পারে। এই টেক্সটগুলো থেকে প্রথমেই ধরো টেক্সট থাকবে, এমসিকিউ থাকবে 60টা, অ্যান্ড দেন 5টা কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার করতে হবে। এ হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কোশ্চেন পেপার ইউ উইল গেট দিস টাইপ অফ কোশ্চেন, হ্যাঁ, সিন প্যাসেজ থেকে যেগুলো থাকবে। অ্যান্ড দেন তারপরেরটাও সিন প্যাসেজের যে কোনো একটা অংশকে সামারি করে দিতে পারে। দেওয়ার পরে যেটা হয় কি, ওখান থেকে 3 নং কি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, যে তুমি 5টা শূন্যস্থান পূরণ করো। এই যে বুঝলা, হুবহু শব্দ কিন্তু আবার বসে না, সেটাকে সামারি করে দেয়, কিছু শব্দ নিজের মতো করে তুমি তোমার মতো লিখতে পারো। স্টুডেন্টস, এই ছিল আমার ইউনিট 1-এর লেসন 1, এবং নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আমার অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ স্টুডেন্ট।